শোনো, আমি আজকে ঠিক করেছি আমি আমার সম্পত্তি সমান ভাগে দুই ছেলে বৌমার মধ্যে ভাগ করে দেব। কারণ আমি বেঁচে থাকতে যদি সম্পত্তি ভাগাভাগি না করে দিই তাহলে ভবিষ্যতে জায়গা জমি নিয়ে তোমাদের মধ্যে অশান্তি বাঁধবে। আশা দেবীর মুখে এরকম কথা শুনে বাড়ির সবাই অবাক হলেও বড় বৌমার রুচিকা খুবই খুশি হয়। মা, আপনি কিন্তু 2 তলা আর 3 তলাটা আমাকে দেবেন। আপনি তো জানেনই আপনার ছেলে এই সংসারে কত টাকা দিয়েছে, আর পলাশ আর সীমার জন্য 1 তলার একটা ঘরই যথেষ্ট। আপনি তো জানেন আমার বাপের বাড়িতে কত লোকজন আমার বাড়িতে বেড়াতে আসে, তাই ওরা যদি এখানে এসে ভালো ঘরবাড়ি দেখতে না পায় তাহলে কিন্তু খুব খারাপ ব্যাপার হবে। কিন্তু দিদি, আমার এত জিনিসপত্র, তার উপর আমার ছেলে মেয়েকে নিয়ে আমি একটা ঘরে কিভাবে থাকবো? অন্তত 1 তলার 4-5টা ঘর আমাদের থাকা উচিত। আমার ছেলে মেয়েরা বড় হলেই বা কোথায় থাকবে? ওরা কোথায় থাকবে সেটা তুমি বুঝে নাও। শোনো, আমার বাপের বাড়ি থেকে বিয়ের সময় অনেক যৌতুক দিয়েছে, তাই আমি বেশিরভাগটা দাবি করতেই পারি। তোমার মতো তো আমি আর খালি হাতে চলে আসিনি। হ্যাঁ একদম। ছোট বৌমা, তুমি চুপ করে থাকো। বড় বৌমা যা বলছে সেটাই হবে। আমি কিছুদিনের মধ্যেই লয়ার ডেকে এই সম্পত্তি তোমাদের দুজনের নামে ভাগ করে দেব। ততদিন পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো। আশা দেবী মুখে এরকম কথা বললেও চিন্তায় তার বুকে ঝড় বয়ে যায়, কারণ এরকম সিদ্ধান্ত নিয়ে সে মোটেই খুশি থাকে না। শুধুমাত্র কিছু কারণবশত সে বাধ্য হয়ে এরকম ভাবে সম্পত্তি ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয়। আর প্রায় সময় আশা দেবী কেমন যেন ভয়ে ভয়ে থাকে, কিন্তু সে মন খুলে কাউকে কিছু বলতে পারে না। মা, আপনি দিদির কথায় রাজিও হয়ে গেলেন? আপনার নাতি নাতনির কথাটা একবারও ভাবলেন না? আমরা যে ঘরে থাকি সেই ঘরটা এমনিতেই ছোট, এত আসবাবপত্র নিয়ে ওইটুকু ঘরে কি থাকা যায়? আমরা সত্যি একটা ঘরে 4 জন মিলে থাকতে পারবো না। পলাশ, তোর যখন এতই ঘরের শখ, তাহলে তুই এক কাজ কর, তুই তোর বইয়ের জন্য উঠানে দুটো ঘর বানিয়ে দে। আর তুই তো সরকারি চাকরি করিস, তোর তো কোনো অসুবিধা হবে না, আর আমরা তোকে কোনো ঘর দিতে পারবো না। বড় ছেলের মুখে এরকম কথা শোনার পরও আশা দেবী কোনো প্রতিবাদ করে না। সে চুপচাপ নিজের ঘরে চলে যায়। এতে করে রুচিকা এবং অজয় দুজনেই খুবই খুশি হয়। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি কবে থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তবে এখন কিছুদিন মায়ের ভালো মতো তোষামত করতে হবে, তাহলেই আমরা সম্পত্তির বেশিরভাগ অংশটা পাবো। আসলে রুচিকা ভীষণই লোভী প্রকৃতির মহিলা ছিল। সে প্রায় দিনই শাশুড়ি মায়ের ঘরে গিয়ে তার কান ভাঙানোর চেষ্টা করে। আশা দেবীর 3 তলা বাড়ি ছাড়াও একটা বিশাল বড় দিঘি এবং আরো 3-4 বিঘা জমি ছিল, তাই রুচিকার অনেকদিন ধরেই সেই সম্পত্তির উপর নজর থাকে। এই নিন মা, আপনি এই মিষ্টিগুলো খেয়ে নিন। আমি আপনার জন্য মিহিদানা, জলভরা সন্দেশ, সীতাভোগ, রসমালাই, ছানা, জিলাপি আরো অনেক রকমের মিষ্টি এনেছি। আর এই যে আপনার নতুন 1000 বুটির জামদানি শাড়ি। আপনি তো এরকম শাড়ি পরতে খুব পছন্দ করেন, তাই না? এই বলে রুচিকা সেই দামি শাড়িটা শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দেয়। কিন্তু আশা দেবী তবুও মন থেকে খুশি হতে পারে না। মা, আপনি কালকে একবার লয়ারকে ডেকে নেবেন। আসলে আমি ভাবছিলাম অজয়ের সঙ্গে কয়েকদিন সিঙ্গাপুরে গিয়ে ঘুরে আসব। অজয়ের একটা বিজনেস ট্রিপ আছে, আপনাকে কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যাব। আপনি তার আগেই শুভ কাজটা একেবারে মিটিয়ে নেবেন, কেমন? এমন সময় সীমার রুচিকার সব কথা শুনে ফেলে, তাই রুচিকা খুবই চিন্তায় পড়ে। কারণ 1 তলার একটা মাত্র ঘরে সীমা কিছুতেই তার স্বামী এবং ছেলে মেয়েকে নিয়ে থাকতে পারবে না। তাই রাত্রিবেলা সীমা যখন শাশুড়ি মায়ের জন্য খাবার নিয়ে যায় তখন, মা, আপনি এটা কিছুতেই করতে পারেন না। দেখুন, বাবা মায়ের সম্পত্তির উপর 2 ছেলে সমান ভাগ থাকবে, এটাই তো আমাদের দেশের আইন। আপনি যদি দিদির কথা শুনে অযাচিতভাবে দিদিকে বেশি সম্পত্তি দিয়ে দেন তাহলে কিন্তু আমি পুলিশ কেস করব বলে দিলাম। তাছাড়া আপনি এখন শুধু শুধু কেন ভাগাভাগি করছেন আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। সবই তো ঠিক ছিল, হঠাৎ করে আপনার কি হলো বলুন তো? যাও, এখনই বেরিয়ে যাও এখান থেকে। তোমার এত বড় সাহস কি করে হলো? আমার সম্পত্তি আমি কাকে দেব সেটা আমি বুঝে নেব। তুমি আমাকে আইন শেখাতে এসেছো? আমি বড় বৌমাকেই আমার সম্পত্তির বেশিরভাগ অংশ দেব, কারণ বড় বৌমা আমাকে বেশি ভালোবাসে।
এভাবেই আশা দেবী সীমার সঙ্গে খুব বাজে ব্যবহার করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এমন সময় রুচিকা আড়াল থেকে সব কথা শোনে, আর সীমার কথা শোনার পর সে মনে মনে একটু ভয় পেয়ে যায়, কারণ সত্যি আইনত দুই ছেলেরই সম্পত্তিতে সমান ভাগ হওয়া দরকার। তাই সীমা কিছু লিগ্যাল স্টেপ নেওয়ার আগেই রুচিকা সম্পত্তি ভাগ করার জন্য শাশুড়ি মাকে চাপ দিতে থাকে। আমি তোমার সব কথাই বুঝলাম, আমি তো বলেই দিয়েছি তুমি যেরকম চাও আমি সেরকমই করব। আমার চেনাশোনা একটা লয়ার আছে, সে তো এখন দেশে নেই, ও কাল পরশুর মধ্যেই বাড়ি ফিরবে, তারপরেই আমি সম্পত্তি ভাগাভাগি করে দেব। এরকম কথা শুনে রুচিকার কিছু করার থাকে না। অন্যদিকে সীমা নিজের ঘরে গিয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। দেখতে দেখতে এভাবেই দু একদিন কেটে যায়। একদিন রুচিকা দেখে সীমার দুই ছেলে মেয়ে মাটি নিয়ে দোতলা সিঁড়িতে বসে খেলাধুলা করছে, যা দেখে রুচিকা ভীষণ পরিমাণে রেগে যায়। এই, তোরা দুজনে এখানে কি করছিস? ইস, তোদের এত বড় সাহস, তোরা আমার ঘরবাড়ি নোংরা করছিস। তোদের মাকে ডেকে বল দোতলাটা যেন এখনই পরিষ্কার করে দেয়। আর শোন, আজকের পর থেকে তোদেরকে যেন আমি উপরে উঠতে না দেখি, তোরা সবসময় নিচে থাকবি। জেঠিমণি, জেঠিমণি, আমরা কি তোমার ঘরে এসেছি? আমরা তো দোতলায় খেলতে এসেছি, এই বাড়িটা তো আমাদের সবার, তাহলে তুমি কেন তোমার বলছো? আর আমরা উপরে আসতে পারবো না কেন? শোন, একদম বড়দের মতো মুখে মুখে কথা বলবি না, ঠিক আছে? যা, বেরো এখান থেকে বলছি। এই বলে রুচিকা ধাক্কা মেরে তাদের দুই ভাই বোনকে নিচে নামিয়ে দেয়। ফলে তারা দুজনেই কান্নাকাটি করতে করতে সীমার কাছে গিয়ে নালিশ করে। সীমা রুচিকার এরকম ব্যবহারে খুবই রেগে যায়। তাই সীমা ঠিক করে এবার সে কিছু একটা আইনি পদক্ষেপ নিয়েই ছাড়বে। এই শুনছো, তুমি এখনই আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলো। তোমার বাড়ির সবার নামে আমি কেস করব। তোমার মা এরকম কি করে করতে পারে? তুমি জানো, দিদি আজকে আমার দুই ছেলে মেয়েকে জোর করে নাকি একতলাতে নামিয়ে দিয়েছে। এটা তো আমাদেরও বাড়ি, আর আমরা কেন সম্পত্তিতে সমান ভাগ পাবো না? এমন সময় রুচিকা সীমার কথা শুনতে পেয়ে খুবই ভয় পেয়ে যায়। তাই সে তখনই শাশুড়ি মায়ের কাছে গিয়ে ব্যাপারটা জানায়। তাই সে মনে মনে নানান রকম আকাশ পাতাল ভাবনা চিন্তা করতে থাকে। আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না। বড় বৌমা যা ডেঞ্জারাস, আমি যদি বড় বৌমার কথা মতো কাজ না করি তাহলে যে আমার ছোট ছেলে আর ছোট বৌমার কতটা ক্ষতি হয়ে যেতে পারে সেটা কেউ জানে না। আমার নাতি নাতনিগুলোরও তো একটা ভবিষ্যৎ আছে। আসলে আশা দেবী অনেক ভাবনা চিন্তা করি এরকম সম্পত্তি ভাগাভাগির সিদ্ধান্ত নেয়, কিন্তু এখন বাড়িতে প্রতিনিয়ত দুই ছেলে এবং বৌমার মধ্যে ঝগড়াঝাটি হতে দেখে আশা দেবী বড্ড বেশি চিন্তায় থাকে। শুধু তাই নয়, আশা দেবী সবসময় ইচ্ছা করে সীমার সঙ্গে খারাপ ব্যবহার করে আর রুচিকার সঙ্গে ভালো ব্যবহার করে থাকে, যাতে রুচিকা সীমার সঙ্গে সবসময় ঝগড়া ঝামেলা না করতে পারে। কিন্তু একদিন অনেক ভাবনা চিন্তা করার পর আশা দেবী ব্যাগপত্র গুছিয়ে সকালবেলাতেই তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আমার মনে হয় না গ্রামের বাড়িতে রুচিকা আসতে পারবে। আমি এখন নিশ্চিন্তে 2 মাস এখানে থাকতে পারবো। ওরকম ডেঞ্জারাস মেয়ের হাত থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আর সম্পত্তি ভাগাভাগির ব্যাপারটা নিয়ে আমাকে এখনো ভালো করে ভাবতে হবে। আমি কিছুতেই আমার ছোট ছেলে আর বৌমার সঙ্গে অন্যায় করতে পারি না। আসলে আশা দেবী রুচিকাকে ভীষণ পরিমাণে ভয় পায়, কারণ রুচিকা একজন মেন্টাল পেশেন্ট ছিল। বিয়ের আগে রুচিকা তার বাপের বাড়ির সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য নিজের মাকে ছুরি মেরে জোর করে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়। আর আশা দেবী যেদিন সেই ঘটনাটা জানতে পারে সেদিন থেকে সে সবসময় রুচিকাকে ভীষণই ভয় করে। দেখুন, আমি কিছু জানি না। একজন বয়স্ক মানুষকে মারতে হবে সেই বুঝে আপনি টাকা নেবেন। একটা বুড়ির জন্য আমি 50,000 টাকা কেন দেব? আমি কিন্তু 30,000 টাকাই দেব। আর হ্যাঁ, অবশ্যই মনে করে মারার আগে উইলে সিগনেচার করিয়ে নেবেন। রুচিকাকে এরকম ভাবে ফোনে কথা বলতে শুনে আশা দেবী ভীষণ পরিমাণে ঘাবড়ে যায় আর সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। হায় রে, এ আমি কি শুনছি? বড় বৌমা আমাকে মারার প্ল্যান করছে। আমাকে বেশ কিছুদিন ধরেই বড় বৌমা সম্পত্তি ভাগ করে দেওয়ার কথা বলছে। আমি সম্পত্তি ভাগ করছি না বলে এখন আমাকে মেরে ফেলার প্ল্যান করছে।
প্রাণের ভয়ে আশা দেবী পরের দিনই সম্পত্তি ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয়। তাই রুচিকা শাশুড়ি মাকে মারার প্ল্যানটা আপাতত স্থগিত রাখে। কিন্তু শেষ পর্যন্ত আশা দেবী সম্পত্তি ভাগাভাগি না করে প্রাণের ভয়ে গ্রামের বাড়িতে পালিয়ে যায়। এদিকে সবাই মিলে আশা দেবীকে খোঁজাখুঁজি করতে থাকে। এই, তোমার মা কোথায় গেল বলো তো? সকাল থেকে তোমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কালকেই তোমাদের সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার কথা। তোমার মা যদি না থাকে তাহলে আমরা কিভাবে রেজিস্ট্রি করব? আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুমি সম্পত্তি ভাগাভাগির জন্য পাগল হয়ে যাচ্ছ? আরে আমার মা আগে নাকি তোমার সম্পত্তি আগে? বারবার সম্পত্তি ভাগাভাগির কথা বলে বলে আমার মাথাটা খারাপ করো না। অজয় এবং পলাশ দুজনেই তাদের মাকে খুঁজতে খুঁজতে নিজেদের গ্রামের বাড়িতে পৌঁছায়। এমন সময় আশা দেবী দুই ছেলেকে দেখে নিজের চোখে জল আটকে রাখতে পারে না। আশা দেবী তার দুই ছেলেকে সমস্ত সত্যি কথা বলে। মা, তুমি কি বলছো? রুচিকা এরকম কাজ কোনোদিনও করতেই পারে না। আমি তোমার সব কথা বিশ্বাস করে নেব, কিন্তু রুচিকা যে এতটা খারাপ মনের মানুষ এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, তুই তো এরকম কথা বলবি, কেননা বৌদি যে তোর নিজের মায়ের থেকে অনেক আপন। মা, তুমি একটা কাজ করো, তোমার যদি এরকম মনে হয় তাহলে আমি আর সীমা আমাদের গ্রামের বাড়িতে থেকে যাব। তুমি শহরের বাড়িটা না হয় দাদা বৌদির নামে লিখে দাও। পলাশের কথা শুনে অজয় কিছু বলতে পারে না। অন্যদিকে রুচিকা সম্পত্তির ভাগ না পাওয়ায় ঘরের সমস্ত আসবাবপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে শুরু করে, যা দেখে সীমা এবং তার ছেলেমেয়েরা ভীষণই ভয় পেয়ে যায়। তাই তারা ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকে। কিছুক্ষণ পর অজয় এবং পলাশ তাদের মাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রুচিকা, শান্ত হও, আজকে তো আমাদের সম্পত্তি ভাগাভাগি করার দিন। মা আমাদের তো বলেছেন সমান করে সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে দেবেন, তাই আমি সাথে করে লয়ারও এনেছি। না, আমার পুরো সম্পত্তি চাই। আমি কিছুতেই সম্পত্তি সমান ভাগে ভাগ করতে দেব না। আমার সম্পত্তি চাই। মা চাইছে সম্পত্তি দুজনের মধ্যে সমান ভাগে ভাগাভাগি করা হবে। তুমি যদি সমান ভাগে ভাগ করতে দিতে না চাও তাহলে তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সবাই মিলে রুচিকাকে উল্টোপাল্টা কথা শোনাতে শুরু করে আর রুচিকা লাফিয়ে লাফিয়ে ঝগড়া করতে থাকে। কিন্তু অজয় আর কিছুতেই ব্যাপারটা সহ্য করতে পারে না। সে তখনই মেন্টাল হসপিটালে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন নার্স এসে রুচিকার হাত পা বেঁধে দেয় আর তাকে বড় বড় ইনজেকশন দিতে শুরু করে, যা দেখে রুচিকা ভীষণই ভয় পেয়ে কাঁদতে শুরু করে। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম কাজ করব না। ওরে বাবারে, আমি মেন্টাল হাসপাতালে যাব না। আমাকে প্রত্যেকদিন ইনজেকশন দেওয়া হবে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি সম্পত্তি ভাগাভাগি করতে কখনো বলবো না। অজয়, দয়া করে আমাকে হাসপাতালে পাঠাবে না, আমি পাগল হয়ে যাব। দেখো, এরপর যদি আমি তোমার নামে কোনো কমপ্লেন শুনেছি তাহলে আমি তোমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো বলে দিলাম। এভাবেই অজয়ের কথা শুনে শেষ পর্যন্ত রুচিকা শান্ত হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই আশা দেবী তার সমস্ত সম্পত্তি দুই ছেলে বৌমার মধ্যে সমান ভাগে ভাগাভাগি করে দেয়। কিন্তু রুচিকা এতে আর কোনো আপত্তি করে না। মৌসুমী ছোটবেলা থেকেই পাঁপড় খেতে খুবই ভালোবাসে। সমস্ত খাবারের সঙ্গে এক টুকরো করে অন্তত পাঁপড় ভাজা তার চাই চাই। কখনো কখনো তার জেদ এমন অদ্ভুত হয়ে যেত যে মাংসের ঝোলের সঙ্গেও তাকে পাঁপড় ভাজা খেতে হতো। এখন মৌসুমীর বয়স 5 বছর। এসব তোর কি অভ্যাস বলতো? সবকিছুতে এত পাঁপড় খেতে কার ভালো লাগে? কোনো অনুষ্ঠানে চাটনির সঙ্গে পাঁপড় দেওয়া হয়, এরকম কোথাও শুনেছিস যেখানে মাংসের সঙ্গে পাঁপড় দেওয়া হয়? তোকে তো কোনো অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাওয়াই যাবে না দেখছি। পাঁপড় ছাড়া আমার কিছুই খেতে ভালো লাগে না মা। পাঁপড় কত টেস্টি, কত ক্রাঞ্চি আর কত রকমের ফ্লেভারের পাওয়া যায় বলতো। শুধু ডাল দিয়ে আমি কতটা ভাত খেয়ে নিতে পারি যদি অনেক রকমের পাঁপড় থাকে। বাচ্চা মানুষ যা খেতে ভালোবাসে তাই থাক, অন্তত পেট ভরে খাবারটা তো খাবে। ও যখন বড় হবে তখন আস্তে আস্তে নিশ্চয়ই এসব অভ্যাসও ছেড়ে যাবে। পাপিয়া দেবী আর কিছু না বলে মৌসুমীর পছন্দের খাবার দিয়েই তাকে খাওয়াতে থাকে। দেখতে দেখতে বেশ অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু মৌসুমীর পাঁপড় খাওয়ার অভ্যাস এখনো কমেনি। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মৌসুমীর পাঁপড় পাগলামি আরো বেড়ে যায়। এখন মৌসুমীর বিয়ের বয়স হয়েছে। পাপিয়া দেবী আর বিকাশ বাবু তার জন্য অনেক সম্বন্ধ দেখা শুরু করেছে। কিছুদিনের মধ্যেই তারা তাদের শহরেরই তুহিন নামের একজনের সঙ্গে মৌসুমীর বিয়ে ঠিক করে দেয়। কিছুদিন পর খুবই ধুমধাম করে তুহিন এবং মৌসুমীর শুভ বিবাহ সম্পন্ন হয়। মৌসুমী তার শ্বশুর বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 2-1 দিন কাটে।
এই বাড়িতে কি কেউ পাঁপড় খায় না? সারা বাড়িতে কোথাও পাঁপড়ের একটা ছোট্ট প্যাকেটও দেখতে পেলাম না। আরে বাবা, চাটনি দিয়ে তো পাঁপড় খায় নিশ্চয়ই, তাহলে সেই পাঁপড়গুলোই বা কোথায়? দুদিন পাঁপড় ছাড়া থেকে মৌসুমীর কেমন যেন পাগল পাগল লাগে। সে এমনই নানান রকমের কথা ভাবতে থাকে। তখনই তার স্বামী তুহিন ঘরে চলে আসে। তোমার কি মা বাবার জন্য খুব মন খারাপ করছে, বা অন্য কোনো রকমের অসুবিধা হলে তুমি আমাকে বলতে পারো। মা বললো তুমি নাকি একদিনও ঠিক করে খাওয়া দাওয়া করোনি। কি হয়েছে তোমার বলো তো? আমি যে পাঁপড় ছাড়া জলও খেতে পারি না সেটা কি এদের বলে দেব? তারপরে এরা যদি আমাকে নিয়ে হাসাহাসি করে? না বাবা থাক, এখনই বলবো না, আরো কিছুদিন যাক। কি হলো মৌসুমী, চুপ করে গেলে কেন? তোমার কি অসুবিধা হচ্ছে সেটা না জানলে আমি সবকিছু ঠিক করবো কি করে? এতবার যখন জিজ্ঞাসা করছে তখন চালাকি করে পাঁপড় আনার কথা বলেই দিই। মানে বলছিলাম কি, আমার শেষ পাতে চাটনি পাঁপড় না খেলে শান্তি হয় না। তাই যদি তুমি বাড়ি আসার সময় এক প্যাকেট পাঁপড় নিয়ে আসতে তাহলে আমি শান্তি করে একটু খেতে পারতাম। এইটুকু একটা সামান্য ব্যাপারের জন্য তুমি দুদিন ধরে আধ পেটা খেয়ে আছো। তুমি চিন্তা করো না, আমি আজই নিয়ে আসবো। আর মাকে বলবো তোমাকে চাটনির সাথে অনেকগুলো পাঁপড় ভাজা দিতে, ঠিক আছে? না না, শুধু শুধু মাকে কেন কষ্ট করতে বলবে? তুমি পাঁপড়গুলো এনে আমার হাতেই দিও, আমি নিজের জন্য পাঁপড় ভাজা করে নেব। না মানে সবাইকেও দেব, শুধু আমি একা খাবো তা বলিনি। মৌসুমীর কথা শুনে একগাল হাসি নিয়ে তুহিন সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রিবেলা অফিস থেকে ফেরার সময় তুহিন বেশ অনেক রকমের পাঁপড় নিয়ে আসে। এত রকমের পাঁপড় দেখে মৌসুমীর খুশি যেন আর ধরে না। কিন্তু সবার সাথে খেতে বসে মৌসুমী বেশি পাঁপড় খেতে পারে না, শুধুমাত্র চাটনি দিয়ে সে দু একটা পাঁপড় খায়। খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই ঘুমাতে চলে যায়, কিন্তু মৌসুমীর কিছুতেই ঘুম আসে না। আমার স্বাদের পাঁপড়গুলো যেন আমাকে ডাকছে, ওরা আমার পেটে না যাওয়া পর্যন্ত আমার শান্তিতে ঘুম হবে না। আবার তো কালকে সেই চাটনির সাথে দুটো পাঁপড়ই খেতে হবে। তার চেয়ে বরং এখন লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যাই, তাহলেই আরাম করে নিজের জন্য পাঁপড় ভেজে খেতে পারবো। মৌসুমী বিছানা থেকে উঠে আগে ভালো করে চেক করে তুহিন ঘুমিয়ে আছে কিনা। সে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে গিয়ে যতটা আওয়াজ কম করে কাজ করা যায় মৌসুমী ততটাই কম আওয়াজ করে কাজ করে। তার রান্নাঘরে পাঁপড় ভাজার শব্দে কারোর ঘুম ভাঙে না। সমস্ত কাজ নিঃশব্দে হলেও পাঁপড় তেলে ছাড়ার পর যে আওয়াজ হয় সেটা তো কোনোভাবেই কম করা যায় না। মৌসুমী এক এক করে বেশ অনেকগুলো পাঁপড় ভেজে ফেলে, আর সেই পাঁপড় ভাজার শব্দে তার শাশুড়ি মা এবং স্বামী দুজনেরই ঘুম ভেঙে যায়। এত রাত্রে তুমি এত পাঁপড় কেন ভাজছো? কে খাবে এত পাঁপড়? কে খাবে মানে? আমি খাবো। আমার খুব পাঁপড় খেতে ইচ্ছে করছিল। রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম না এলে আমার এরকম ক্রেভিংস হয়। আজ হঠাৎ পাঁপড়ের ক্রেভিংস হলো। ক্রেভিংস হলে কেউ এত পাঁপড় খায়? দু চারটে পাঁপড়ই তো যথেষ্ট। তুমি যা পাঁপড় ভেজেছো তাতে 10 জন লোক খেলেও আরো বেঁচে যাবে। সেদিন টিভিতে একটা কার্টুনে দেখলাম চিকেন লেগ পিস পাগল বউ। তুমি আবার তেমনই পাঁপড় পাগল বউ না তো? রঞ্জনা দেবীর কথা শুনে মৌসুমী একটু লজ্জায় পড়ে যায়। সবাই তাকে বারবার প্রশ্ন করলে সে তার পাঁপড়ের প্রতি ভালোবাসার কথা সবাইকে জানাতে বাধ্য হয়। তারপর থেকে মৌসুমীর পাঁপড় প্রেম আরো বেড়ে যায়। সে সারাদিন সবকিছুর সঙ্গে পাঁপড় খেতে থাকে। কখনো সকালবেলা চায়ের সঙ্গে পাঁপড় খায়, আবার কখনো বিকেল বেলা ফলের সঙ্গে পাঁপড় খায়। তুহিন কিংবা রঞ্জনা দেবী কারোর কথাই সে শোনে না। তাকে রান্না করতে দিলেও সে কোনো না কোনো ভাবে সমস্ত রান্নায় ঠিক পাঁপড় যোগ করে দেয়। এই বাড়িতে বিয়ে করে এসে তোমার তো 1 মাসের বেশি হয়ে গেল, কিন্তু আজ অব্দি তোমার হাতে রান্না একবারও খেলাম না। আজ শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। তুমি একটু রান্না করো তো, তাহলে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে পারবো। আপনি বিশ্রাম করুন মা, আপনাকে উঠতে হবে না। আজকে আমিই সব রান্না করব, আপনি একদম চিন্তা করবেন না। হে উপরওয়ালা, তুমি আমাদের আজকে রক্ষা করো, আমরা যেন আজকে একটু দুবেলা ভালো করে খেতে পারি। এই মেয়ে যা পাঁপড় নিয়ে পাগলামি করে, তাতে মনে হয় আমাদের ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবেতেই পাঁপড় ভাজা খাইয়ে দেবে। রঞ্জনা দেবীর সাথে কথা বলে মৌসুমী সেখান থেকে চলে যায়। রান্নাঘরে গিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে থাকে। দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেলে তুহিন আর রঞ্জনা দেবী খাবার টেবিলে বসে মৌসুমীকে ডাকতে থাকে। কই গো, এবার খাবারটা নিয়ে এসো। আজ অফিসে ছুটি আছে, ভাবলাম দুপুরবেলা বউয়ের হাতে রান্না জমিয়ে খাবো, কিন্তু তুমি যা দেরি করছো তাতে তো মনে হচ্ছে একেবারে ডিনারই খেতে পারবো। তুহিনের কথা শুনে মৌসুমী রান্নাঘর থেকে চলে আসে। মৌসুমীর কাছে সবাই জানতে চায় সে রান্নায় কি কি বানিয়েছে। ডাল, পাঁপড় ভাজা, পাঁপড় আলুর তরকারি, ডালের বড়ি দিয়ে পাঁপড়ের ঝোল, চাটনি আর পাঁপড় ভাজা।
মাছ দিয়ে পাপড়ের কোরমা আর পাপড় দিয়ে চিকেন কষাটাও বানিয়ে নিতে পারতে, একেবারে তাহলে 16 কলা পূর্ণ হয়ে যেত। ছুটির দিনে কি এসব খাবার খেতে ভালো লাগে? জলের সাথেও কি পাপড় খাবো, নাকি সেটা শুধু শুধু খেতে পারবো? প্রত্যেকদিন তো আপনার পছন্দের জিনিসই বাড়িতে রান্না হয়। আজকে আমি একটু আমার পছন্দের জিনিস রান্না করেছি বলে আপনারা সমানে আমাকে ব্যঙ্গ করে যাচ্ছেন। আপনাদের যদি আমার বানানো খাবার এতই অপছন্দ হয় তাহলে এগুলো আমি খেয়ে নেব। আপনারা বাইরে থেকে কিছু অর্ডার করে খেয়ে নিন। না না, এত কষ্ট করে রান্না করেছো যখন এগুলোই দাও। সব রকমেরই খাবার খেয়ে দেখা ভালো, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কি বলো মা? একদম ঠিক বলেছিস বাবা। এই বলে তারা মৌসুমীর বানানো খাবার একের পর এক খেতে থাকে। এইভাবে কিছুদিন কাটে। পাপড় খাওয়া নিয়ে মৌসুমী আর কারোর কোনো বারণই শোনে না। সে সারাদিন সারাক্ষণ 24 ঘন্টায় 24 রকমের পাপড় ভেজে খেতে থাকে। বাইরে থেকে আনা পাপড়ের ফ্লেভার কম বলে সে নিজেই বাড়িতে নানান রকম ফ্লেভারের পাপড় বানায়। সেগুলোকে সুন্দর করে বেলে ছাদে শুকাতে দেয়। নিজের হাতে বানানো পাপড় নিজেই ভেজে খায় এবং সবাইকেও খাওয়ানোর চেষ্টা করে। এরই মধ্যে একদিন রঞ্জনা দেবীর দাদা বৌদি কাউকে না জানিয়েই তাদের বাড়িতে চলে আসে। সেদিন তুহিনও বাড়িতে ছিল না। দেখতেই তো পাচ্ছ বৌমা, আমার দাদা বৌদি আজকে আমাদের বাড়িতে এসেছে। আমাকে সারাক্ষণ ওদের সঙ্গেই থাকতে হবে। আজকে রান্নার দিকটা তুমি সামলে নিও প্লিজ। তোমার যা মন চাই তুমি সেটা জানিও, আমি কিছুতে আটকাবো না। তবে আমি এই লিস্টটা দিচ্ছি, এই লিস্টটা দেখে বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসবে। আলু, পটল, ঝিঙে, পোস্ত, চিংড়ি, মাছ, নারকেল, মাছ, মাংস। বাবারি, কত বড় লিস্ট! এত কিছু কিনতে হবে, তারপর আবার সেগুলো দিয়ে রান্না করতে হবে। হ্যাঁ বৌমা, আমার বাপের বাড়ির লোককে তো আর খারাপ খারাপ খাবার খাওয়াতে পারবো না। আর তুমি তো ভালো রান্না করো, তোমার হাতে রান্না খেলে ওরা খুবই খুশি হবে। এই বলে রঞ্জনা দেবী সেখান থেকে চলে যায়। এত বড় লিস্ট বানিয়েছে, কোথাও কোনো পাপড়ের নাম লেখেনি। তার মানে মা নিশ্চয়ই চান আমার বানানো পাপড় আমি ওনার বাপের বাড়ির লোককে খাওয়াই। তাহলে সেটাই হবে, আমি পাপড় খাওয়াবো। শুধু শুধু এত কিছু বাজার থেকে এনে রান্না করতে পারবো না। এই বলে মৌসুমী রান্না করতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সে তার রান্না করা সমস্ত খাবার টেবিলে সাজিয়ে দেয়। সমস্ত খাবার দেখে রঞ্জনা দেবী খুবই রেগে যায়। তোমাকে তো লিস্ট ধরে বলে দিয়েছিলাম কি কি রান্না করতে হবে, তারপরেও তুমি শুধু পাপড় এনেছো কেন? আমি আমার বাপের বাড়ির লোকেদের শুধু পাপড় খেতে দেব? আপনার লিস্টে যা যা লেখা ছিল আমি তো সেই মতোই বানিয়েছি মা। আলুর পাপড়, লঙ্কার পাপড়, নারকেলের পাপড়, চিংড়ি মাছের পাপড়, মাংসের পাপড়, আরো অনেক রকমের পাপড় আছে। আপনারা একদিনে খেয়ে শেষ করতে পারবেন না। তোমার উপর এত কিছু রান্নার দায়িত্ব দিয়েই আমি ভুল করেছি। আমার দোষের জন্যই এটা হয়েছে। থাক না বোন, ওকে আর বকাবকি করিস না। আমাদের নিজের মনে করে নিজের পছন্দ মতো খাবার খাওয়াতে চাইছে। মিলন বাবু মৌসুমীর কাছে অসন্তুষ্ট না হলেও এরকম ঘটনার পরে খুবই রেগে যায়। তুহিন বাড়িতে আসতে না আসতেই সমস্ত কথা রঞ্জনা দেবী তার ছেলেকে জানিয়ে দেয়। মৌসুমীর এমন ব্যবহারের কথা শুনে তুহিনও খুবই রেগে যায়। লোকজনের কাছে তো আমাদের মান সম্মান বলে আর কিছুই থাকবে না। এমন পাপড় পাগল বউ বাড়িতে থাকলে এটা যে একদিন হতেই হতো সেটা আমি অনেকদিন আগে থেকেই জানতাম। একটা কোনো ব্যবস্থা করতেই হবে, যেভাবেই হোক বৌমাকে বোঝাতেই হবে। দিনের পর দিন, বছরের পর বছর এভাবে শুধু পাপড় খেয়ে গেলে বৌমারও তো শরীর খারাপ করতে পারে। তুই একটা ব্যবস্থা করতো বাবু। দেখতে দেখতে সেই দিনটাও কেটে যায়। পরের দিন সকালবেলা আমাদের পাড়ায় ব্যবসায়ী সমিতির লিডার মারা গেছে, তাই আজ থেকে পরপর দুদিন আমাদের পাড়ার দোকান বাজার সব বন্ধ থাকবে। ঘরে যা খাবার আছে তাতে আমাদের দুজনের ঠিকঠাক করে হয়ে গেলেও তিনজনের হবে বলে তো আমার মনে হয় না। তাতে কি আছে, বৌমা পাপড় খেয়ে নেবে। ও তো সারাদিন পাপড় খেয়েই থাকতে পারে, তাই বন্ধের 2-1 দিন না হয় ও পাপড় খেয়েই কাটিয়ে দেবে। তুমি পারবে তো মৌসুমী? আমি এক্ষুনি বাজারে গিয়ে ফিরে এলাম, কোনো জিনিসই তো পাইনি। তোমার কাছে যথেষ্ট পাপড় আছে তো? দুদিন কিন্তু তোমাকে ওটা খেয়েই থাকতে হবে। পাপড় থাকলে আমার আর কোনো কিছু দরকার পড়ে না, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। তোমরা একদম চিন্তা করো না। তুহিনের কথায় মৌসুমী শুধু পাপড় খেয়ে থাকতে রাজি হয়ে যায়। প্রথম দিন মৌসুমী সবাইকে মাছ, মাংস, নানান রকমের ভালো মন্দ খাবার রান্না করে খেতে দেখে, কিন্তু সে শুধু পাপড়ই খেয়ে থাকে। পরের দিনও তুহিন ও তার মা একই কাজ করে। মৌসুমীর পছন্দের খাবারগুলো তার সামনে খায়, কিন্তু তাকে পাপড় ছাড়া আর অন্য কিছুই খেতে দেয় না। মৌসুমী বুঝতে পারে যে কেন তার স্বামী এবং শাশুড়ি মা তার সঙ্গে এমন করছে। আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি সেদিন আমার খুব বড় ভুল হয়েছিল। বাড়িতে আসা অতিথিকে শুধুমাত্র পাপড় খেতে দেওয়া আমার একেবারেই উচিত হয়নি। পরপর 2 দিন শুধুমাত্র পাপড় খেয়ে থেকে আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমি কথা দিচ্ছি আমি পাপড় ভালোবাসলেও আর কখনো পাপড় নিয়ে এমন পাগলামি করব না।